ওয়েলকাম ব্যাক টু কথাস ব্লগ। সো আজকের ভিডিও শুরু করার আগে প্রথমেই হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি ওয়েলকাম জানাতে চাচ্ছি। আর তাদেরকে আমি বলবো যে প্রথমে হচ্ছে আমার আজকের ভিডিও দেখার আগে আইএলটিএস কিভাবে স্টার্ট করবেন সেই ব্লগটা, তারপরে আইএলটিএস রিডিং অথবা লিসনিং ব্লগ, তারপরে এই ব্লগটা দেখলে আপনার আরও বেশি বেনিফিট হবে। বিকজ আইএলটিএস প্রিপারেশন শুরু করার প্রথম দিকে যদি আমরা রাইটিং দিয়ে শুরু করি তাহলে আমাদের জন্য প্রিপারেশনটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। এখন পর্যন্ত যারা যারা আমার আইএলটিএস ব্লগগুলো দেখেননি, মেক শিওর যে আপনারা ওই ব্লগগুলো চেক করে নেবেন। বিকজ ওই ব্লগগুলো যদি আপনারা একবার করে দেখে নেন তাহলে আজকের ব্লগটা ক্যাচ করতে অনেক বেশি ইজি হয়ে যায়। সো আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময় অন্যান্য পার্টগুলো থেকে কিন্তু রাইটিংয়ে আমাদের প্রত্যেকেরই একটু বেশি প্রবলেম ফেস করতে হয়। বিকজ রাইটিংয়ে হচ্ছে টাইম লিমিটটাও একটা প্রবলেম, আর সেকেন্ড হচ্ছে যে আমরা হয়তো বা প্রপার ওয়েতে প্র্যাকটিস করি না। অনেকের আবার দেখা যায় যে বেসিকে খুবই প্রবলেম থাকে। সো সব কিছু মিলিয়ে হচ্ছে রাইটিংয়ে একটু অন্যান্যগুলা থেকে কম মার্কস আসে, অথবা লাইক আমাদের প্রিপারেশন নিতেও ঝামেলা লেগে যায়। বাট প্রথমেই আমি বলবো যে যাদের বেসিক খুবই উইক, লাইক যারা বুঝতেই পারতেছেন না যে কিভাবে লেখা শুরু করবেন, তারা একটা জিনিস ফলো করতে পারেন। আই ডোন্ট নো যে কতটা ইফেক্টিভ হবে সবার জন্য, বাট আমি অনেকের কাছ থেকেই মানে ফিডব্যাক পাইছি যে এটা ফলো করে হচ্ছে তাদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। সো আমাদের প্রত্যেকের বাসায় নিশ্চয়ই ক্লাস 9-10-এর গ্রামার বই আছে, রাইট? সো আমাদের যাদের বেসিক খুবই দুর্বল, লাইক একটা সেন্টেন্স মেক করার প্রথমেই আমরা হচ্ছে স্টাক হয়ে যাই যে বুঝতেই পারি না কিভাবে শুরু করব, তাদেরকে আমি বলবো যে মেক শিওর আপনি রাইটিং প্র্যাকটিস শুরু করার আগে আপনি সেই ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার বই থেকে কিভাবে সেন্টেন্স মেক করবেন, লাইক সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে হচ্ছে আর্টিকেল, টেন্স, ভার্ব এবং আরও কিছু কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো আপনার রাইটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে, সেগুলো আগে রুলস রেগুলেশনগুলো ভালো মতো পড়ে নিন। তাতে আপনার যে সুবিধাটা হবে যে আপনি যদি জানেন যে একটা সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, রুলসগুলো যদি জানেন, তাহলে আপনি ইজিলি আপনার মন মতো সেন্টেন্স মেক করতে পারবেন, এবং যেটা আপনাকে আইএলটিএস রাইটিংয়ে অনেক বেশি হেল্প করবে। বিকজ রাইটিংয়ে কিন্তু এমন কোনো টপিক থাকে না যে এই কয়েকটা টপিক আপনাকে সিলেক্ট করে দেওয়া হলো, সেখান থেকে আপনার ফাইনাল এক্সামে কোয়েশ্চেন আসবে। সো এটা টোটালি ডিপেন্ড করে যে আপনি কত ভালো মতো যে কোনো একটা টপিকের উপর লিখতে পারেন। আমরা যে ছোটবেলায় পড়তাম না এসে রাইটিং, ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং, সো ওখানে ওরা একটা এসে অথবা একটা প্যারাগ্রাফ কিভাবে ওরা হচ্ছে সেন্টেন্সগুলো মেক করতেছে, আপনি যদি ভালো মতো দেখে ওটা দেখেও যদি 1-2 বার করে লিখেন, সাপোজ আপনার ফেভারিট টপিক হচ্ছে দ্য কাউ, সো আপনি যদি দ্য কাউ প্যারাগ্রাফটা অথবা এসেটাও যদি 1-2 বার দেখে খাতার মধ্যে লিখেন, তাহলে আপনি লিখতে লিখতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে একটা সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, অথবা একটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটাকে কিভাবে কানেক্ট করে লিখতে হয়। সো এই কাজটা যদি আপনি করেন এবং যদি গ্রামারের রুলসগুলো আপনি ফলো করেন, তাহলে আপনার বেসিকটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে। সো এখন হয়তো বা আমার কথাগুলো শুনে অনেকেরই মনে হতে পারে যে এগুলো অনেক সিলি টাইপের কথাবার্তা বলতেছি, আসলে এগুলা কোনো কাজ করে কিনা তার কোনো গ্যারেন্টি নাই। বাট ট্রাস্ট মি, এগুলো যদি আপনি ফলো করেন, আপনি যদি ইংলিশের গ্রামার বেসিকগুলো ফলো করেন, তারপর যদি প্যারাগ্রাফগুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনি অনেক হেল্প পাবেন। ওকে, সো রাইটিংয়ে হচ্ছে আমাদের টোটাল 1 আওয়ার টাইম থাকে, আর 2টা পার্ট থাকে। পার্ট 1-এর জন্য আমরা চেষ্টা করবো যেন ম্যাক্সিমাম 20 মিনিটসের বেশি যেন ইউজ না করি, বিকজ পার্ট 1টাতে কিন্তু ইনফরমেশান সব কিছু দেয়াই থাকে, সেটাকে জাস্ট একটু টেকনিক্যালি লিখে জাস্ট ডিসক্রাইব করে দিতে হয়, আর কিছুই না। আর পার্ট 2-তে যেটা হয় যে যেহেতু অনেক কিছু ইনফরমেশন দেয়া থাকে না, আমাদেরকে নিজে থেকে অনেক কিছু লিখতে হয়, চিন্তা করতে হয়, এজন্য ওখানে টাইমটা অনেকটা বেশি লেগে যায়। এজন্য সবসময় ট্রাই করবেন যে 20 মিনিটসের বেশি যেন পার্ট 1-এ না আপনি স্পেন্ড করেন, আর পার্ট 2-এর জন্য হচ্ছে আপনি 35 থেকে 40 মিনিটস যেন হাতে থাকে। আমাদের সবারই যেহেতু একটা কনফিউশন থাকে যে কলম ইউজ করবো না পেন্সিল ইউজ করবো, সো আমরা যখনই বাসায় প্র্যাকটিস করা শুরু করব তখন থেকে চেষ্টা করবো যে যেন পেন্সিলটা ইউজ করি। বিকজ পেন্সিল দিয়ে লিখতে লিখতে একে তো হচ্ছে আপনি পেন্সিল দিয়ে লেখার স্পিড হয়ে গেল, যেটা আপনাকে এক্সাম হলে অনেক বেশি হেল্প করবে। আর আপনি যদি কোনো জিনিস ভুলও হয়ে যায়, আপনি ইজিলি ইরেজ করে কারেক্টটা লিখে ফেলতে পারবেন। সো পার্ট 1-এর জন্য কিন্তু প্রশ্নগুলো থাকবে গ্রাফ, চার্ট, পাই চার্ট অথবা ম্যাপকে ডিসক্রাইব করার।
2 এর জন্য ম্যাক্সিমাম টাইমে থাকে যে কোনো একটা টপিক দেওয়া হয়, আপনাকে বলা হয় যে আপনি কি সেটার সাথে এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন। সো আমরা অনেকেই অনেক সময় ভেবে থাকি যে এই টপিকটার সাথে আসলে ডিসএগ্রি করার কিছুই নেই, সো আমি যদি ডিসএগ্রি করি হয়তোবা আমাকে নাম্বার কম দেবে। সো এটা চিন্তা করবেন না, আপনি টপিকটা প্রথমে দেখবেন। আপনার কাছে যদি মনে হয় যে এই টপিকটাতে যদি আপনি এগ্রি করেন তাহলে আপনি বেশি ভালো মতো জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারবেন, তাহলে মেক শিওর যে আপনি এগ্রি করতেছেন। আর যদি একইভাবে আপনি মনে হয় যে আপনি ডিসএগ্রি করলে সেই টপিকটার সাথে আপনি কিছু নিজের রিয়েল লাইফ এক্সাম্পল কানেক্ট করতে পারবেন, অথবা রিয়েল লাইফ কিছু ঘটনাকে আপনি সেটার সাথে মিলিয়ে অনেক সুন্দর মতো করে লিখতে পারবেন, তাহলে আপনি অবশ্যই ডিসএগ্রি করবেন। সো অনেক সময় দেখা যায় যে আমরা পার্ট 2 এর জন্য এমন এমন টপিক পেয়ে থাকি যেগুলোতে আসলে রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার মতো কিছুই নেই। সো তখন যে কাজটা করবেন, যে টপিকই দেখ না কেন সেটা নিয়ে নিজে নিজে একটা মাইন্ডের মধ্যে কোনো একটা ঘটনা ভেবে নেবেন, যে এটা আপনার সাথে না হইলেও ভেবে নেবেন যে হ্যাঁ হইছে, বিকজ আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হবে। সো ওইটা ভেবে জাস্ট কিছু লিখে দিলেন যে ফর এক্সাম্পল, অথবা আই হ্যাভ অলসো ফেসড দিস সিচুয়েশন। সো এই ধরনের কিছু একটা লিখে দিবেন। এটাতে যেটা হবে যে রাইটিং 2-তে আপনার স্কোরটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে এবং আপনি দেখবেন যে অনেক ভালো ব্যান্ড আসতেছে। রাইটিং এর জন্য আমরা অনেকে দেখা যায় যে সিম্পল সেন্টেন্স কম লিখে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সটাকে বেশি প্রায়োরিটি দিতে চাই। আমরা ভাবি যে এটাতে করে আমাদের আরো অনেক ভালো ব্যান্ড আসবে। সো আপনি যদি কারেক্টলি লিখতে পারেন অবশ্যই এটাতে আপনার অনেক বেশি হেল্প করবে ভালো স্কোর উঠানোর জন্য। কিন্তু আপনার যদি সেন্টেন্স মেক করতে প্রবলেম হয়, আপনি বেসিক ক্লিয়ার না টোটালি, তারপরে আপনি বুঝতে পারেন না যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সটা আপনি মেক করবেন, তাহলে আমি যেটা বলবো যে আপনি সিম্পল সেন্টেন্সই মেক করেন, কিন্তু মেক শিওর যে আপনি কারেক্ট সেন্টেন্স মেক করতেছেন। বিকজ একটা ভুলভাল কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স যদি আপনি মেক করেন, সেটা থেকে বেটার হবে যে আপনি সোজা কারেক্ট একটা সিম্পল সেন্টেন্স দিয়েই জিনিসটা শেষ করে দেন। আইএলটিএস রাইটিং এর পার্ট 1 এবং পার্ট 2 দুইটাতেই আপনি লেখার শেষে একটা প্যারাগ্রাফ রাখবেন, যেখানে আপনি টোটাল জিনিসটার একটা সামারি টাইপের কিছু লিখবেন। এতে যেটা হবে যে ইমপ্রেশনটা অনেক ভালো হবে, বিকজ অনেক স্টুডেন্টরাই কিন্তু এক্সাম দেয়। সো একটা এক্সামিনার যখন দেখবে আপনার খাতাটা, অথবা আপনারা যখন মক টেস্টও দিবেন, সবাই যদি একই ধাঁচেরই লিখে যান তখন কিন্তু ইমপ্রেশনটা ভালো হয়। পার্ট 2 এর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, সেটা লিখার লাস্টে, একদম লাস্টের যে কনক্লুশনটা দিতে হবে। আপনি লিখতে পারেন যে টু কনক্লুড, অথবা টু সাম আপ, অথবা ওভারঅল, এই টাইপের লিখে জাস্ট পুরা জিনিসটার 2-3 লাইনে একটা কনক্লুশন লিখে দিলেন। এতে আপনার লেখাটাও একদম ফুলফিল হয়ে গেল এবং যে আপনার খাতাটা দেখবে সেও ইমপ্রেসড হয়ে যাবে যে না, তার রাইটিং এর প্রতি একটা আইডিয়া আছে, সে জানে একটা রাইটিং কিভাবে শুরু করতে হয়, একই সাথে একটা জিনিস কিভাবে শেষ করতে হয়। আপনি যখন টপিক সিলেকশনে যাবেন তখন আপনাকে কোনোই কিছু করতে হবে না, জাস্ট আপনি গুগল করেন যে রাইটিং টাস্ক 1 এর টপিক নিয়ে, অথবা রাইটিং টাস্ক 2 এর টপিক নিয়ে আপনি গুগল করেন, আপনার কাছে অনেকগুলো রিসেন্ট টপিক এবং অনেকগুলো পুরাতন টপিকও চলে আসবে। সেগুলো প্র্যাকটিস করতে থাকেন। আর প্রথম প্রথম যদি না বুঝেন কিভাবে প্র্যাকটিস করবেন, আপনি অ্যান্সার শিট দেখে নেন কোথা থেকে থাকে না অনেক জায়গায় যে রাইটিং এর কোয়েশ্চেনটাও থাকে আবার অ্যান্সারটাও থাকে, সেটাকে আপনি ফলো করেন। আপনি সেই অ্যান্সারটা দেখে দেখেই 1-2 বার করে লিখেন। দেখে দেখে লিখতে লিখতেও আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি না দেখে যখন লিখবেন আপনার রাইটিংটা কি ধরনের হওয়া উচিত। আপনি ক্যামব্রিজের বইগুলো ফলো করতে পারেন, বিকজ ক্যামব্রিজের বই যে এক্সাম্পলগুলো থাকে রাইটিং এর জন্য, মেইন এক্সামে কিন্তু সেই ধরনের টপিকই আসে। সো অনেকে ক্যামব্রিজের বই ছাড়া অন্য বইও ফলো করে থাকে, বাট আমি অন্যান্য বই সম্পর্কে আমার এতটা ধারণা নাই, বিকজ আমি ক্যামব্রিজের বই ফলো করছি। 7 থেকে লেটেস্ট ভার্সন যেটা, যদি 15 হয় তাহলে 7 থেকে 15 পর্যন্ত যে টপিকগুলো আপনারা সেগুলাই প্র্যাকটিস করতে থাকেন। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা আপনারা যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে থাকেন তাহলে মেক শিওর যে আপনি মক টেস্ট দিচ্ছেন, বিকজ আপনি যত মক টেস্ট দিবেন আপনার ততটা ইমপ্রুভ হবে, শুধু রাইটিং এর জন্য না, লিসেনিং এর জন্য, রিডিং এর জন্য, এবং অলসো ফর স্পিকিং। সো এটা কোনো ব্যাপার না যে কোন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে, প্রত্যেকটা কোচিং সেন্টারে অথবা লার্নিং সেন্টারে ওদের মক টেস্টের ব্যবস্থা থাকে। সো আপনি যদি প্রত্যেক উইকে 2 থেকে 3টা মক টেস্ট অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে।
বাট এমন না যে জাস্ট আপনি এক্সাম দিয়েই আসলেন, তারপরে খাতা পাওয়ার পরে সেটা সুন্দর মতো ভাঁজ করে রেখে দিলেন আর দেখলেনই না। সো মেক শিওর যে আপনি কোন জায়গাতে ভুল হচ্ছে সেটা আপনি খাতাতে নোট করেন। নেক্সট টাইম যখন আপনি এক্সাম দিতে যাবেন সেই ভুলটা যেন না হয় সেটার দিকে যেন আপনার খেয়াল থাকে, বিকজ একই ভুল যদি আপনি কারেক্ট না করে এক্সাম দিতেই থাকেন আলটিমেটলি কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না। আর একটা টপিক নিয়ে যখন আপনি লিখবেন পার্ট 1 অথবা পার্ট 2 যেটার জন্যই লিখেন না কেন, আমরা অলওয়েজ ট্রাই করবো যেন সিমিলার ওয়ার্ডগুলোকে ইউজ করি। আমরা যদি কোনো জায়গায় লিখি বাট, পরের লাইনে আমরা বাট না লিখে লিখতে পারি হাউএভার। আবার কোনো লাইনে যদি আমরা লিখি ফর এক্সাম্পল, পরের লাইনে আমরা লিখতে পারি ফর ইনস্ট্যান্স। সো এই সিমিলার ওয়ার্ডগুলো আপনারা যখনই ইউজ করবেন একটা খাতা নিয়ে সেটার মধ্যে নোট করে রাখবেন কিছু কমন ওয়ার্ড আর কিছু কমন সেন্টেন্স যেগুলো আপনি দুইটার জন্য ইউজ করতে থাকবেন। সো এগুলাকে আপনি যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকেন রাইটিং অনেক ইজি হয়ে যায়। আই নো যে অন্যান্য পার্টগুলো থেকে রাইটিংয়ে একটু বেশি প্রবলেম হয়, তারপরও আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর আসলে প্র্যাকটিস করে সেটাকে কারেক্ট করে আবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। আইএলটিএসের জন্য আসলে কোনো শর্টকাট ওয়ে নাই। সো আপনি যদি অল্প সময় আইএলটিএস কমপ্লিট করতে চান আপনাকে রেগুলার প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হবে, তাহলেই হচ্ছে আপনি খুব অল্প টাইমের মধ্যে আপনার যেইটাই হচ্ছে গোল স্কোর না কেন সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। তো প্রশ্নে যদি কোনো ডেটা দেয়া থাকে, যেমন সেটা ইয়ার হতে পারে অথবা কোনো নেম হতে পারে অথবা কোনো প্রোডাক্টের নেম হতে পারে, সো আপনাকে কিন্তু সেই অ্যাকুরেট ডেটাটাই লিখতে হবে, আপনি নিজের মতো করে কিন্তু লিখতে পারবেন না। আবার প্রশ্নে যদি ওয়ার্ড লিমিট দেয়া থাকে, সো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যেন আপনি সেই ওয়ার্ড লিমিটটা ক্রস না করে ফেলেন। বিকজ আপনি যদি মনে করেন যে আমাকে 250 ওয়ার্ড লিখতে বলছে, সো আমি 250-র জায়গায় 350, 400 লিখে ফেলি, তাহলে কিন্তু আপনি অনেক ভালো নাম্বার পাবেন না, উল্টা আরও এটা একটা ব্যাড ইফেক্ট ফেল। সো আইএলটিএস রাইটিংয়ের জন্য আজকের জন্য এতটুকুই ছিল। আমি হয়তো বা এটার অন্য পার্ট 2 অথবা পার্ট 3-তে আরও ডিটেলে বলবো। ততদিন পর্যন্ত আপনারা সবাই হচ্ছে আইএলটিএস রিডিং ব্লগ দেখে, আইএলটিএস লিসনিং ব্লগ দেখে প্রিপারেশন শুরু করে দেন এবং আইএলটিএস রাইটিংয়ের প্রিপারেশনটাও শুরু করে দেন। আজকে আমি বেসিক্যালি বলতে চাচ্ছিলাম যে আপনি কিভাবে রাইটিং প্রিপারেশনটা শুরু করবেন। আর রাইটিংটা আসলে টোটালি একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা অনেক ধৈর্যের ব্যাপার। বিকজ লিখতে লিখতে দেখা যায় যে অনেক সময় আর লিখতে ভালো লাগতেছে না, আমরা স্টপ করে দেই। সো এইটা করবেন না প্লিজ। লাইক আপনার যদি 2 মাস টাইম নেন যে 2 মাসের মধ্যে আমাকে আইএলটিএস কমপ্লিট করতেই হবে, সেই 2টা মাসকে ইউটিলাইজ করেন, প্রত্যেকটা দিন ইউটিলাইজ করেন। বিকজ এটা ভেবে করেন যে 2 মাসের পরে হচ্ছে আমার লাইফ থেকে আইএলটিএস টপিকটাই শেষ হয়ে যাবে, সো এই 2 মাসে আমার যা করার আমি করে নিই। সো এটা ভেবে যদি আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন, আই গেস হচ্ছে 2-3 মাসই এনা। আমি চাচ্ছিলাম যে বাইরে গিয়ে ব্লগ মেক করার, বাট এখন যেহেতু অন্টারিওতে লকডাউন, কুইবেকে তো হচ্ছে কারফিউ চলতেছে, সো সেই অনুযায়ী অন্টারিওর অবস্থা একটুখানি বেটার। তারপরও বিনা কারণে লাইক আমাদের কাজ ছাড়া অথবা একদম যেগুলা অনেক বেশি এসেনশিয়াল সেগুলো ছাড়া বাইরে বের হওয়া একেবারেই নিষেধ। এই জন্য আমি আর বাইরে গিয়ে ব্লগ মেক করতে পারতেছি না। আই এম সো সরি ফর দ্যাট, বাট হোপফুলি অনেক তাড়াতাড়ি এই সিচুয়েশন ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি আপনাদের জন্য ট্রাভেল, শপিং এবং অন্যান্য যে ব্লগগুলো আপনারা দেখতে চাচ্ছেন সেগুলো মেক করতে পারবো। সো আমি চাচ্ছিলাম যে আমার কলেজটা আপনাদের সবাইকে দেখাবো, বাট এখন যেহেতু লকডাউন আমি বাড়ি যেতে পারতেছি না এবং আমার কলেজে গিয়ে ব্লগও করতে পারতেছি না। সো আমি জানি না কবে সবকিছু ঠিক হবে এবং কবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। পাশাপাশি আমি চাচ্ছিলাম যে আরও কিছু কলেজ এবং কিছু ইউনিভার্সিটির ট্যুর দিতে, যেন আপনারাও দেখতে পারেন যে আসলে এই জায়গাটা কেমন এবং বেসিক কিছু আইডিয়া হয়ে যায়। বাট এখন যেহেতু সবকিছুই বন্ধ, আমি যদি ব্লগ করতে যাই আমি জানি না হয়তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাইতে পারে, এই জন্য। So if you like the video, don't forget to subscribe my channel and help me to grow more. So আমি পরের বার আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার আগের ব্লগগুলো দেখতে থাকবেন। সো পরের বার কোন টপিক দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোনো যদি প্রশ্ন থাকে ইউ ক্যান ফলো মি অন ইনস্টা এবং ইনস্টাতে টেক্সট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। সো আরও যদি কোনো কনফিউশন থাকে ইউ ক্যান মেল মি। আর মেক শিওর যে ডিসক্রিপশন বক্স চেক করে নিচ্ছেন, বিকজ ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টা এবং ফেসবুক সব কিছু লিঙ্ক দিয়ে দিব। আর পরের বার আসা পর্যন্ত যেটা বললাম, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সেফ থাকবেন। থ্যাংক ইউ।